সুপ্রিয় শ্রোতা, কথামানবী ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আইরিন অন্না। আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা অত্যন্ত জনপ্রিয় উপন্যাস দেবী। আজ চতুর্থ পর্ব। অনুফার কাছ থেকে নতুন কিছু জানা গেল না। সেও খুব জোর দিয়ে বলল, রানুর পরনে পাজামা ছিল এবং মৃত লোকটির পরনেও কাপড় ছিল। আপনি লোকটিকে দেখেছেন? হ্যাঁ, কিন্তু আপনি করে বলছেন কেন? মুরব্বী মানুষ আপনি, আমি আপনার মেয়ের বয়সী। লোকটিকে কেমন দেখলে বলো তো? চাচা, আমার কিছু মনে নেই। সেই সময় আমি ঘোরের মধ্যে ছিলাম। পরদিন আমার বিয়ে। হ্যাঁ, তা আমি জানি। লোকটিকে নদীর পাড়ে পুঁতে রাখা হয়, তাই না? জি। তারপর অনেক দিন কেউ ওদিকে যেত না। সবাই বলাবলি করত রাতে কি জানি দেখতে পায়। কি দেখতে পায়? ছায়া ছায়া কি নাকি দেখে। তবে এইসব সত্যি না চাচা, সব মন গড়া। তাই নাকি? জি, ভূতপ্রেত বলে কিছু নেই। মিসির আলি বড়ই অবাক হলেন। গ্রামের কোনো মেয়ে এইভাবে চিন্তা করে না। এতটা মুক্ত চিন্তা তাদের থাকার কথা নয়। মিসির আলি বললেন, তুমি পড়াশোনা কতদূর করেছ? চাচা, আমি আইএ পড়ার সময় আমার বিয়ে হয়। তারপর আর পড়াশোনা হয়নি। গ্রামে বিয়ে হয়েছে তো। পড়াশোনা করার আমার খুব শখ ছিল। মানুষের সব শখ মেটা উচিত নয়। একটা কোনো ডিসস্যাটিসফ্যাকশন থাকা দরকার। কেন? তাহলে বেঁচে থাকতে ইচ্ছে করে। সব শখ মিটে গেলে বেঁচে থাকার প্রেরণা নষ্ট হয়ে যায়। যেসব মানুষের শখ মিটে গেছে তারা খুব অসুখী মানুষ। অনুফা চুপ করে রইল। মিসির আলি মৃদুস্বরে বললেন, এবার রানুর কথা বলো। কি কথা জানতে চান? সব কথা। ও খুব অদ্ভুত মেয়ে। ও মানুষের ভবিষ্যৎ বলতে পারে। কিভাবে বলে তা জানি না, তবে বলতে পারে। একবার কি হয়েছে শোনেন। আমি আর ও গল্প করছি। সে হঠাৎ গল্প থামিয়ে বলে, কিছুক্ষণের মধ্যে আমাদের বাড়িতে শ্রীপুরের খালারা বেড়াতে আসবেন। আর সত্যি সত্যি তারা এলেন। এটা তো এমনিতেও হতে পারে। মানুষ বেড়াতে আসে না? তা আসে, কিন্তু শ্রীপুরের খালা 5 বছর পর প্রথম এসেছিলেন। তাদের সঙ্গে আমাদের কি একটা ঝগড়া চলছিল। ও তাই নাকি? জি। আরেক গল্প বলি শোনেন। আমি তখন ম্যাট্রিক পরীক্ষা দিয়ে রানুদের ওখানে বেড়াতে গিয়েছি। না, এটা আপনাকে বলা যাবে না। বলা যাবে না কেন? গল্পটা ভালো না। থাক, তাহলে অন্য গল্প বলো। অনুফার স্বামীকেও মিসির আলি সাহেবের বেশ লাগলো। গোয়ার গোবিন্দ ধরনের লোক, স্ত্রীর খুবই অনুগত। সে মিসির আলিকে নিয়ে প্রচুর ঘুরল। লোকটির যথেষ্ট প্রভাব প্রতিপত্তিও দেখা গেল। মধুপুর থানার ওসি সাহেব ওর কথাতেই পুরনো ফাইলপত্র ঘেঁটে দেখালেন যে একটি মরা লাশ পাওয়ার খবরে এফআইআর করা হয়েছিল। তখন ওসি ছিলেন ব্রজগোপাল হালদার। তার নোটে লেখা, একটি কলেরায় মৃত মানুষের লাশ 30 বা 35 মধুপুরের নিমশাসা গ্রামে পাওয়া যায়। লাশটির পচন ধরিয়া গিয়াছিল। প্রাথমিক পরীক্ষার পর আমি লাশটি পুঁতিয়া ফেলিবার নির্দেশ দেই। লাশটির কোনো পরিচয় জানা যায় নাই। মিসির আলি বললেন, কলেরায় মৃত এটা বোঝা গেল কি করে? ওসি সাহেব বিরক্ত হয়ে বললেন, সেটা আমি কি করে বলবো? রিপোর্ট তো আমার লেখা না। ব্রজগোপাল বাবুকে জিজ্ঞেস করেন, তিনি জানবেন। তাকে কোথায় পাওয়া যাবে? পুলিশ ডাইরেক্টরেটে খোঁজ নেন। তবে এইসব খোঁজাখুঁজির কোনো অর্থ নেই। 10 বছর আগের ঘটনা মনে করে বসে আছেন নাকি? পুলিশকে আপনারা কি মনে করেন বলেন তো? ঘটনাটা অস্বাভাবিক, সেজন্যেই হয়তো তার মনে থাকবে। একটা ডেড বডি পাওয়া গেছে পানিতে। এর মধ্যে আপনি অস্বাভাবিক কি দেখলেন? বাংলাদেশে প্রতিদিন কয়টা ডেড বডি পাওয়া যায় জানেন? জি না, জানি না। পুলিশের লাইনে ডেড বডি পাওয়াটা খুব স্বাভাবিক ঘটনা, বুঝলেন? মিসির আলি মধুপুরে আরও একদিন থাকলেন। দেখে এলেন যে জায়গায় লোকটিকে পোতা হয়েছিল সেই জায়গা। দেখার মতো কিছু নয়, ঘন কাটাবন হয়েছে, যার মানে হচ্ছে এই জায়গাটিকে বেশ কিছুদিন লোকজন ভয়ের চোখে দেখেছেন। হাঁটাচলা বন্ধ করে দিয়েছেন নিশ্চয়ই। মিসির আলি অনেকের সঙ্গেই কথা বললেন, যদি নতুন কিছু পাওয়া যায়, নতুন কোনো তথ্য যা কাজে লাগবে। কিন্তু কিছুই জানা গেল না। 10 বছর দীর্ঘ সময়। এই সময়ে মানুষ অনেক কিছু ভুলে যায়। মধুপুর থেকে তিনি গেলেন রানুদের আদি বাড়িতে। সেখানে যাবার তার একটি উদ্দেশ্য, খুঁজে দেখা জালাল উদ্দিন নামে কাউকে পাওয়া যায় কিনা। এই লোকটিকে পাওয়া খুবই প্রয়োজন। আনিস লক্ষ্য করল, রানু ইদানিং বেশ স্বাভাবিক। এর প্রধান কারণ বোধহয় বাড়িওয়ালার 2টি মেয়ে। ওদের সঙ্গে সে বেশ মিলেমিশে আছে।
গল্পের বই আনছে, ভালো মন্দ কিছু রান্না হলেই আগ্রহ করে নিচে নিয়ে যাচ্ছে। বাড়িওয়ালাদের সঙ্গে বেশি মেলামেশা আনিসের পছন্দ নয়। বাড়িওয়ালাদের সে সবসময় শত্রুপক্ষ বলেই মনে করে। কয়েকবার ভেবেছিল বলবে মেলামেশাটা কমাতে, না বলে ভালোই হয়েছে, এতে যদি অসুখটা চাপা পড়ে তো ভালোই। কাজের একটি ছেলে পাওয়া গিয়েছে, জিতু মিয়া। এই ছেলেটিও রানুকে বেশ ব্যস্ত রাখছে। ছেলেটির বয়স 10-11, তবে মহা বোকা, কোনো কাজই করতে পারে না, করার আগ্রহও নেই। রানু ক্রমাগত বকাঝকা করেও কিছু করাতে পারে না, তবে তার সময় বেশ কেটে যায়। সন্ধ্যাবেলা সে আবার জিতু মিয়াকে নিয়ে পড়াতে বসে। জিতু ঘুম ঘুম চোখে পড়ে, স্বরে অ, স্বরে আ। এই পড়াটি গত 1 সপ্তাহ ধরে চলছে। জিতু মিয়া কিছুই মনে রাখতে পারছে না, কিন্তু তাতে রানুর উৎসাহে ভাটা পড়ছে না। আনিস একদিন ঠাট্টা করে বলেছে, তুমি দেখি একে বিদ্যাসাগর বানিয়ে ফেলছ। রানু তাতে বেশ রাগ করেছে। গম্ভীর হয়ে বলেছে, ঠাট্টা করছো কেন? বিদ্যাসাগর তো একদিন হতেও পারে। অবশ্য অদূর ভবিষ্যতে তেমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। ভবিষ্যৎ বিদ্যাসাগর রোজ রাতেই পড়তে পড়তে ঘুমিয়ে পড়ছে এবং রানু প্লেটে খাবার বেড়ে প্রতি রাতেই প্রাণান্ত চেষ্টা চালাচ্ছে। এতটা বাড়াবাড়ি আনিসের ভালো লাগে না, কিন্তু সে কিছু বলে না, থাকুক একটা কিছু নিয়ে ব্যস্ত। এর মধ্যে একদিন আনিস গিয়েছিল মিসির আলি সাহেবের কাছে। ভদ্রলোক বেশ কিছুদিন ঢাকায় ছিলেন না, সবে ফিরেছেন। তার চোখ হলুদ, গা হলুদ। আনিস অবাক হয়ে বলেছে, হয়েছে কি আপনার? জন্ডিস। জন্ডিস বাঁধিয়ে বসেছি। বলেন কি? ইনফেক্টাস হেপাটাইটিস। লিভারের অবস্থা কাহিল রে ভাই। আপনার স্ত্রী কেমন আছেন? ভালো। আর ভয়টয় পাচ্ছেন না? জি না। খুব ভালো খবর। আমি একটু সুস্থ হলেই যাব আপনার বাসায়। জি আচ্ছা। আমি কিছু খোঁজখবর পেয়েছি, মনে হয় আপনার স্ত্রীর সমস্যাটি ধরতে পেরেছি। তাই নাকি? হ্যাঁ, একটু ভালো হলেই এ নিয়ে কথা বলবো। রানু মিসির আলি সাহেবের জন্ডিসের খবরে খুবই মন খারাপ করল। আহা, বেচারা একা একা কষ্ট করছে। চলো একদিন দেখে আসি। যাবে? ঠিক আছে, যাব একদিন। কবে যাবে? কাল যাবে? এত ব্যস্ত হচ্ছ কেন? জন্ডিস যখন হয়েছে তখন বেশ কিছুদিন থাকবে, একদিন দেখে এলেই হবে। আমি এই অসুখের ভালো ওষুধ জানি, অড়হরের পাতার রস। সকালবেলা 1 গ্লাস করে খেলে 3 দিনে অসুখ সেরে যাবে। তাই নাকি? হ্যাঁ, আমার দাদা এই ওষুধটা দিতেন। তুমি কিছু অড়হরের পাতা ওই লোকটিকে দিয়ে এসো। ঢাকা শহরে আমি অড়হরের পাতা কোথায় পাবো? কী যে বলো, খুঁজলেই পাবে। জংলা গাছ সব জায়গায় হয়। আনিস যথেষ্ট বিরক্ত হলো। রানুর এই একটা প্রবলেম, কিছু একটা মাথায় ঢুকলে ওটা নিয়েই থাকবে। আনিস বলল, আচ্ছা দেখি। দেখা দেখি না, তুমি খুঁজবে। আর শোনো, কাল তো তোমার অফিস নেই, চলো ওনাকে দেখে আসি। এত ব্যস্ত কেন? ভদ্রলোক তো আর পালিয়ে যাচ্ছেন না। রানু থেমে থেমে বলল, আমি অন্য একটা কারণে যেতে চাই। কি কারণ? ভদ্রলোক আমার সম্পর্কে খোঁজ খবর করার জন্য মধুপুর গিয়েছিলেন। কী খোঁজ পেলেন জানতে ইচ্ছা করছে। মধুপুরের খবর পেলে কিভাবে? স্বপ্নে? না, স্বপ্ন না। অনুফা চিঠি দিয়েছে। কবে চিঠি পেয়েছ? গতকাল। আনিস চুপ করে গেল। রানু তার নিজের চিঠিপত্রের কথা আনিসকে কখনো বলে না। বিয়ের পর রানু তার আত্মীয় স্বজনের যত চিঠিপত্র পেয়েছে তার কোনোটি সে আনিসকে পড়তে দেয়নি। এ নিয়ে আনিসের গোপন ক্ষোভ আছে। কি, আমাকে নিয়ে যাবে? আমি আগে গিয়ে দেখি ভদ্রলোকের অবস্থা কেমন। মিসির আলীকে পাওয়া গেল না। বাড়িতে তার এক ছোট ভাই ছিল। সে বলল, ভাইয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, অবস্থা বেশি ভালো না। বিলিরুবিন 9.5, লিভার খুবই ড্যামেজড। মিসির আলী হাসপাতালে এসেছেন এক গাদা বই নিয়ে। তার ধারণা ছিল বই পড়ে সময়টা খুব খারাপ কাটবে না, কিন্তু কার্যক্ষেত্রে সেরকম হয়নি। ডাক্তাররা বই পড়তে নিষেধ করেননি, কিন্তু দেখা গেল বই পড়া যাচ্ছে না। কিছুক্ষণ তাকিয়ে থাকলেই মাথার ভেতর ভোঁতা এক ধরনের যন্ত্রণা হয়। যন্ত্রণা নিয়ে বই পড়ার কোনো মানেই হয় না। তবু তিনি মৃত্যু বিষয়ক একটি বই পড়ে ফেললেন এবং মৃত্যু ব্যাপারটিতে যথেষ্ট উৎসাহ বোধ করতে লাগলেন। তার স্বভাবই হচ্ছে কোনো বিষয় একবার মনে ধরে গেলে সেই বিষয় সম্পর্কে চূড়ান্ত পড়াশোনা করতে চেষ্টা করেন। মৃত্যু সাবজেক্টটি তার পছন্দ হয়েছে, কিন্তু এ বিষয়ে পড়াশোনা করতে পারছেন না। বইপত্র নেই। ইউনিভার্সিটি লাইব্রেরিতে কিছু থাকার কথা।
কিন্তু আনাবেন কাকে দিয়ে? তাকে কেউ দেখতে আসছে না। তিনি এমন কোনো জনপ্রিয় ব্যক্তি নন যে তার অসুস্থতার খবরে মানুষের ঢল নামবে। তাছাড়া অসুখের খবর তিনি কাউকে জানাননি। হাসপাতালে ভর্তি হবার ইচ্ছাও ছিল না, কিন্তু ঘরে দেখাশোনার লোক নেই। কাজের মেয়েটি তিনি মধুপুর থাকাকালীন বেশ কিছু জিনিসপত্র নিয়ে ভেগে গেছে। এমন অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়া ছাড়া উপায় কী? বিকেলবেলা তার কাছে কেউ আসে না। সবারই আত্মীয় স্বজন আসে দেখতে, তার কাছে কেউ আসে না। এই সময়টা তিনি চোখ বন্ধ করে শুয়ে থাকেন এবং এখনও মানুষের সঙ্গ পাবার জন্যে তার মন কাঁদে দেখে নিজের কাছেই লজ্জিত বোধ করেন। আজ সারাদিন মিসির আলির খুব খারাপ কেটেছে। তার রুমমেট ২৬ বছরের ছেলেটি সকাল ৯টায় বিনা নোটিসে মারা গেছে। মৃত্যু যে এত দ্রুত মানুষকে ছুঁয়ে দিতে পারে তা তার ধারণাতেও ছিল না। ছেলেটা ভোরবেলায় নাশতা চেয়েছে, তার সঙ্গে খানিকক্ষণ কথাবার্তাও বলেছে। তিনি জিজ্ঞাসা করেছেন, আজ কেমন আছো? আজ বেশ ভালো। লিভার ব্যথা করছে না? না, তবে তলপেটের দিকে একটা চাপা ব্যথা আছে। খুব বেশি? না, খুব বেশি না। আপনি এটা কি বই পড়ছেন? এটা একটা সায়েন্স ফিকশন, ফ্রাইডে দি 13th। বেশ ভালো বই, তুমি পড়বে? জি না, ইংরেজি বই আমার ভালো লাগে না, বাংলা উপন্যাস পড়ি। কার লেখা ভালো লাগে? এদেশের মানে বাংলায় কার লেখা তোমার পছন্দ? নিমাই ভট্টাচার্য। তাই নাকি? ছেলেটি আর জবাব না দিয়ে কাতরাতে থাকে। সকাল 8:30টায় বলল, একজন ডাক্তার পাওয়া যায় কিনা দেখবেন। তিনি অনেকক্ষণ বোতাম টিপলেন, কেউ এলো না। শেষ পর্যন্ত নিজেই গেলেন ডিউটি রুমে। ফিরে এসে দেখেন ছেলেটি মরে পড়ে আছে। মৃত্যুর সময় পাশে কেউ থাকবে না, এর চেয়ে ভয়াবহ বোধ হয় আর কিছু নেই। শেষ বিদায় নেবার সময় অন্তত কোনো একজন মানুষকে বলে যাওয়া দরকার। নিঃসঙ্গ ঘর থেকে একা একা চলে যাওয়া যায় না, যাওয়া উচিত নয়। এটা হৃদয়হীন ব্যাপার। এতদিন যে ছেলেটি ছিল এখন আর সে নেই। ঘণ্টাখানেকের মধ্যেই তার সমস্ত চিহ্ন এ ঘর থেকে সরিয়ে ফেলা হয়েছে। বিছানায় নতুন বালিশ ও চাদর দিয়ে গেছে। হয়তো সন্ধ্যার মধ্যে কোনো নতুন পেশেন্ট এসে পড়বে। মিসির আলি সমস্ত দিন কিছু খেতে পারলেন না। বিকেলের দিকে তার গায়ে বেশ টেম্পারেচার হলো। প্রথমবারের মতো মনে হলো একজন কেউ তাকে দেখতে এলে খারাপ লাগবে না, ভালোই লাগবে। কেউ না এলে একজন রোগী হলেও আসুক। একা একা এই কেবিনে রাত কাটানো যাবে না। ঠিক এই সময় ইতস্তত ভঙ্গিতে রানু এসে ঢুকল। আপনি ভালো আছেন? না, ভালো না। তুমি কোত্থেকে? বাসা থেকে। ইস, আপনার এ কী অবস্থা? অবস্থা খারাপ ঠিকই। আনিস সাহেব কোথায়? ও আসেনি, আমি একাই এলাম। ওর কাছ থেকে ঠিকানা নিয়েছি। বসো তুমি, ওই চেয়ারটায় বসো। ফ্লাস্কে চা আছে, খেতে চাইলে খেতে পারো। হুম, চাটা খাবো না। আপনার কাছে একটা খবর জানতে এসেছি। কোন খবরটি? মধুপুরে গিয়ে আপনি কি জানলেন? তেমন কিছু জানতে পারিনি, তবু যা জেনেছেন তাই বলুন। আমার খুব জানতে ইচ্ছা করছে। অনুফা লিখেছে আপনি নাকি হাজার হাজার মানুষকে নানা রকম প্রশ্ন করেছেন। মিসির আলি হাসলেন। হাসলে হবে না, আমাকে বলতে হবে। প্রথম যে জিনিসটি জানলাম সেটি হচ্ছে তুমি অনেকগুলো ভুল তথ্য দিয়েছ। আমি কোনো তথ্য দিইনি। তুমি নিজে হয়তো জানো না সেগুলো ভুল। যেমন পাজামা খোলার ব্যাপারটি, এরকম কোনো কিছু ঘটেনি। রানু চোখ লাল করে বলল, ঘটেছে। না রানু, ঘটেনি। এটা তোমার কল্পনা। তাছাড়া তুমি উলঙ্গ একটি ডেড বডির কথা বলেছ, সেটাও ঠিক নয়। কিন্তু আমি জানি এগুলো ঠিক না রানু। এইসব তুমি নিজে ভেবেছ এবং আমার ধারণা এ জাতীয় স্বপ্ন তুমি মাঝে মাঝে দেখো না? কী রকম স্বপ্নের কথা বলছেন? মিসির আলি কয়েক মুহূর্ত ইতস্তত করলেন, স্পষ্ট গলায় বললেন, তুমি প্রায়ই স্বপ্ন দেখো না একজন নগ্ন মানুষ তোমার কাপড় খোলার চেষ্টা করছে? রানু উত্তর দিল না, মাথা নিচু করে থাকল। বলো রানু, জবাব দাও। হ্যাঁ, দেখি। কখনো কি ভেবে দেখেছ এরকম স্বপ্ন কেন দেখো? না, ভাবিনি। আমি ভেবেছি এবং কারণটাও খুঁজে বের করেছি। আজ সেটা বলতে চাই না, অন্য একদিন বলবো। না, আপনি আমাকে আজই বলেন। মিসির আলি ফ্লাস্ক থেকে চা ঢাললেন। শান্ত স্বরে বললেন, চা খেতে খেতে শোনো। চায়ে ক্যাফিন আছে। ক্যাফিন তোমার নার্ভগুলোকে অ্যাক্টিভ রাখবে। রানু চায়ের কাপ নিল, কিন্তু চুমুক দিল না। মাথা নিচু করে বসে রইল।
মিসির আলি ঠান্ডা গলায় বলতে লাগলেন, রানু, তোমাকে নিয়ে এই গল্পটি আমি তৈরি করেছি। তুমি মন দিয়ে শোনো। তুমি যখন বেশ ছোট, 9, 10 বা 11 বছর বয়স, তখন একজন বয়স্ক লোক তোমাকে ভুলিয়ে ভালিয়ে নির্জন কোনো জায়গায় নিয়ে গিয়েছিল। তোমাদের গ্রামে এরকম একটা নির্জন জায়গার খোঁজে আমি গিয়েছিলাম। সেখানে জঙ্গলের কাছে একটা ভাঙা বিষ্ণু মন্দির দেখেছি। মনে হয় ওই জায়গাটাই হবে, কারণ সাপের ভয়ে ওখানে কেউ যেত না। রানু, তুমি কি আমার কথা শুনছ? শুনছি। তারপর সেই বয়স্ক মানুষটি মন্দিরে তোমাকে নিয়ে গেল। আমাকে কেউ নিয়ে যায়নি, আমি নিজেই গিয়েছিলাম। ওই মন্দিরে খুব সুন্দর একটি দেবী মূর্তি আছে। আমি ওই মূর্তি দেখার জন্যে যেতাম। তারপর কি হয়েছে বলো? রানু তীক্ষ্ণ দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে তীব্র স্বরে বলল, আমি বলবো না, আপনি বলুন। মিসির আলি শান্ত স্বরে বললেন, ওই লোকটি তখন টেনে তোমার পাজামা খুলে ফেলল। রানুর চোখ দিয়ে জল পড়তে লাগলো। ওই লোকটির নাম ছিল জালালউদ্দিন। রানু কিছু বলল না। মিসির আলি বললেন, তোমার অসুখ শুরু হলো সেদিন থেকে। তোমার মনের মধ্যে ব্যাপারটি গেঁথে গেল। পরবর্তী সময়ে গোসলের সময় যখন মরা মানুষটি তোমার পায়ে লেগে গেল, তখন তোমার মনে পড়ল মন্দিরের দৃশ্য। বুঝতে পারছ? রানু জবাব দিল না। অসুখের মূল কারণটি আলোয় নিয়ে এলেই অসুখ সেরে যায়। এই জন্যেই আমি এটা তোমাকে বললাম। তুমি নিজেও এখন গোড়া থেকে সমস্ত ব্যাপারটি নিয়ে চিন্তা করবে। তোমার অসুখ সেরে যাবে। রানু মৃদুস্বরে বলল, আপনি কি ওই লোকটির সঙ্গে কথা বলেছেন? বলেছি। ও কি বলেছে? তেমন কিছু বলেনি। না, বলেছে। আপনি আমাকে বলতে চাচ্ছেন না। এতটা যখন বলেছেন তখন বাকিটাও বলুন। রানু তীব্র চোখে তাকালো। মিসির আলি বললেন, দেখো রানু, আমি খুবই যুক্তিবাদী মানুষ। অলৌকিক কোনো কিছুতে বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি সব কিছুরই একটি ব্যাখ্যা আছে। জালালউদ্দিন যা বলেছে তাও নিশ্চয়ই ব্যাখ্যা করা যায়। ব্যাখ্যা পরে করবেন, আগে বলুন সে কি বলেছে। সে বলেছে হঠাৎ সে দেখে মূর্তিটি ছুটে এসে তোমার মধ্যে মিলিয়ে গেছে। তোমার গা থেকে আগুনের হলকা বেরোচ্ছে। জালালউদ্দিন তখন ছুটে পালিয়ে যায়। আপনি জালালউদ্দিনের কথা বিশ্বাস করেন না? না, ওর মনে পাপবোধ ছিল। মন্দির টন্দির নিয়ে মূর্খ মানুষদের মনে অনেক রকম ভয়ভীতি আছে। তা থেকেই সে একটা হ্যালুসিনেশন করেছে। তুমি নিজে তো কিছু দেখোনি। না, তাহলেই হলো। জালালউদ্দিন কি দেখেছে না দেখেছে সেটা তার প্রবলেম, তোমার নয়। রানু তীক্ষ্ণ কণ্ঠে বলল, কিন্তু একটা জিনিস কি জানেন? ওই ঘটনার পর থেকে আমি অসম্ভব সুন্দর হয়ে গেলাম। মিসির আলি শব্দ করে হাসলেন। হাসতে হাসতে বললেন, সুন্দর তুমি সবসময়ই ছিলে। ঘটনাটি ঘটেছে তোমার বয়ঃসন্ধিতে। বয়ঃসন্ধির পর মেয়েদের রূপ খুলতে শুরু করে। এখানেও তাই হয়েছে। কিন্তু ওই দেবী মূর্তিটিকে এরপর আর খুঁজে পাওয়া যায়নি। তুমি কিন্তু খুব ছেলে মানুষের মতো কথা বলছো রানু। মূর্তিটি চুরি গেছে, কেউ নিয়ে পালিয়ে গেছে, ব্যাস। মূর্তিটি চুরি যায়নি। তুমি নিশ্চয়ই বিশ্বাস করো না একটা পাথরের মূর্তি তোমার মধ্যে ঢুকে আছে? কি করো? রানু তীব্র কণ্ঠে বলল, আমার দিকে ভালো করে তাকিয়ে বলুন, আমাকে কি অনেকটা মূর্তির মতো দেখায় না? না রানু, মূর্তির মতো দেখাবে কেন? অসম্ভব রূপবতী একটি তরুণী, এর বেশি কিছু না। তোমার মতো রূপবতী মেয়ে এ দেশেই আছে, এবং তারা সবাই রক্ত মাংসের মানুষ। রানু উঠে দাঁড়ালো। মিসির আলি বললেন, চলে যাচ্ছ রানু? হ্যাঁ, অসুখ সারলে তোমাদের ওখানে একবার যাব। না, আপনি আসবেন না। আপনার আসার কোনো দরকার নেই। রানু ঘর ছেড়ে চলে গেল। মিসির আলি ক্ষীণস্বরে বললেন, ভেরি ইন্টারেস্টিং। তার ভ্রু কুঞ্চিত হলো। তিনি ব্যাপারটি ঠিক বুঝতে পারছেন না। যতটা সহজ মনে হয়েছিল এখন ততটা মনে হচ্ছে না। তিনি মৃত্যু বিষয়ক বইটি আবার পড়তে শুরু করলেন। সাবজেক্টটি তাকে বেশ আকর্ষণ করছে। ফ্যাসিনেটিং টপিক। গভীর রাতে আনিস জেগে উঠল। শুনশান নীরবতা চারিদিকে। রানু হাত পা ছড়িয়ে বাচ্চা মেয়ের মতো ঘুমোচ্ছে। জানালার আলো এসে পড়েছে তার মুখে। অদ্ভুত সুন্দর একটি মুখ, শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে হয়। আনিস ছোট্ট একটি নিঃশ্বাস ফেলে উঠে পড়ল। বাথরুমে যেতে হবে। বাথরুমে পানি জমে আছে, পাইপ জ্যাম হয়ে গেছে। বাড়িওয়ালাকে বলতে হবে। আনিস নোংরা পানি বাঁচিয়ে সাবধানে ভেতরে ঢুকে দরজা বন্ধ করেই শুনল ঝুমঝুম করে শব্দ হচ্ছে। নুপুর বাজছে যেন। এর মানে কি? মনের ভুল কি? মনের ভুল হওয়ার কথা নয়।
বেশ বোঝা যাচ্ছে নুপুর পায়ে দিয়ে ঝমঝম করতে করতে কেউ একজন এঘর ওঘর করছে। শব্দটা অনেকক্ষণ ধরেই হচ্ছে, মনের ভুল হবার কথা নয়। বাথরুমের দরজা খুলতেই শব্দটা চট করে থেমে গেল। শুধু একটা তীব্র ফুলের গন্ধ আনিসকে অভিভূত করে ফেলল। একটু আগেও তো এরকম সৌরভ ছিল না। আনিসের মাথা ঝিমঝিম করতে লাগল। বিস্ময়ের ঘোর অবশ্য বেশিক্ষণ স্থায়ী হলো না। আনিসের মনে পড়ল একতলার বাগানে হাস্তাহেনার প্রকাণ্ড একটা ঝাড় আছে। বাতাসের ঝাপটায় ফুলের গন্ধই উড়ে এসেছে বারান্দায়। আনিস কিছুক্ষণ একা একা বারান্দায় দাঁড়িয়ে রইল। নুপুরের শব্দ আবার যদি পাওয়া যায়। দোতলার একটা বাচ্চা ছেলে শুধু কাঁদছে। তার মা তাকে শান্ত করবার চেষ্টা করছে। একটা রিকশা গেল টুনটুন করে, ব্যাস আর কিছু শোনা গেল না। শোবার ঘরে রানু ঘুমোচ্ছে মরার মতো, জানালা খোলা, ঠান্ডা হাওয়া আসছে ঘরে। আনিস জানালা বন্ধ করতে গিয়ে শুনল রান্নাঘর থেকে জিতু মিয়া সারা শব্দ দিচ্ছে, কান্না চাপার আওয়াজ। জিতু মিয়া? জিতু ফুঁপিয়ে উঠল। আনিস রান্নাঘরে ঢুকে বাতি জ্বালালো। জিতু মশারির ভেতর জবুথবু হয়ে বসে আছে। জিতু, কি হয়েছে রে? কিছু হয় নাই। বসে আছিস কেন? ঘুম আয় না? স্বপ্ন দেখেছিস? জিতু মাথা নাড়ল। কি স্বপ্ন? একজন মাইয়া মানুষ পাকের ঘরে হাঁটতে আসিল। এই দেখেছিস স্বপ্নে? স্বপ্নে দেখি নাই, নিজের চোখে দেখলাম। ধুর বেটা, অন্ধকারে তুই মানুষ দেখলি কিভাবে? যা ঘুমো। জিতু শুয়ে পড়ল। আনিস বলল, ভয়ের কিছু নেই, আমি জেগে আছি, ঘুমো তুই। আচ্ছা, আর শোন, রান্নাঘরে বাতি জ্বালানো থাকুক। আচ্ছা। জিতু শুয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যেই তার নিঃশ্বাস ভারী হয়ে এলো। আনিস একটি সিগারেট ধরালো। ঘুম চটে গেছে। তাকে এখন দীর্ঘ সময় জেগে থাকতে হবে। এক পেয়ালা চা খেতে পারলে মন্দ হতো না। রাত তো বাজে প্রায় 3:30। বাকি রাতটা তার জেগেই কাটবে মনে হয়। সিগারেট টানতে ভালো লাগছে না, পেটের ভেতর পাক দিয়ে উঠছে। ঘুমের মধ্যে রানু শব্দ করে হাসল। আনিস মৃদুস্বরে ডাকল, এই রানু। রানু খুব স্বাভাবিক ভঙ্গিতে বলল, কি, জেগে আছো নাকি? হ্যাঁ। কি আশ্চর্য, কখন জাগলে? অনেকক্ষণ। তুমি বাথরুমে গেলে, বারান্দায় দাঁড়িয়ে থাকলে, আমাকে ডাকলে না কেন? শুধু শুধু ডাকবো কেন? আনিস সিগারেট টানতে লাগলো। রানু বলল, বড্ড গরম লাগছে, জানালা বন্ধ করলে কেন? গরম কোথায়, বেশ ঠান্ডা তো। আমার গরম লাগছে, ফ্যানটা ছাড়ো না। এই ঠান্ডার মধ্যে ফ্যান ছাড়বো কি? কি যে বলো। রানু ছোট একটি নিঃশ্বাস ফেলে বলল, তুমি যখন বাথরুমে ছিলে তখন কি নুপুরের শব্দ শুনেছ? আনিস ঠান্ডা স্বরে বলল, না তো। কেন? না, এমনি, আমি শুয়ে শুয়ে শুনছিলাম। ঘুমাও রানু, আমার ঘুম আসছে না। ঘুম না এলে উঠে বসো, গল্প করি, চা খাওয়া যেতে পারে, কি বলো? রানু উঠে বসল, কিন্তু জবাব দিল না। আনিস দেখল রানু কোন ফাঁকে গায়ের কাপড় খুলে ফেলেছে। ক্লান্ত স্বরে বলল, বড্ড গরম লাগছে, তুমি আমার দিকে তাকিও না প্লিজ। এইসব কি রানু? ঘরে একটা বাচ্চা ছেলে আছে। কি করব, বড্ড গরম লাগছে। তুমি বরং রান্নাঘরের বাতি নিভিয়ে সব অন্ধকার করে দাও। না, বাতি জ্বালানো থাক। আনিস দ্বিতীয় সিগারেট ধরালো। রানু বলল, আমাদের গ্রামে একটা মন্দির আছে, তার গল্প এখন শুনবে না? আহ, মন্দির ফন্দিরের গল্প এখন শুনবো না। আহ, শোনো না, আমার বলতে ইচ্ছে করছে। আমি যখন খুব ছোট তখন একা একা যেতাম সেখানে। কি মন্দির? কালী মন্দির? না, বিষ্ণু মন্দির বলতো ওরা। তবে কোনো বিষ্ণু মূর্তি ছিল না, একটা দেবী ছিল। হিন্দুরা বলতো রুক্মিণী দেবী। তুমি মন্দিরে যেতে কী জন্যে? এমনি যেতাম, ছোট বাচ্চা পুতুল খেলে না? কি করতে সেখানে? দেবী মূর্তির সাথে গল্পগুজব করতাম, ছেলে মানুষই খেলা আর কি। বলতে বলতে রানু খিলখিল করে হেসে উঠল। আনিস স্পষ্ট শুনল, সঙ্গে সঙ্গে ঝমঝম করে কোথাও নুপুর বাজছে। রানু তীক্ষ্ণ কণ্ঠে বলল, শুনতে পাচ্ছ? কি শুনব? নুপুরের শব্দ শুনছ না? আনিস দৃঢ়স্বরে বলল, না। তুমি ঘুমাও রানু, আমার ঘুম আসছে না। শুয়ে থাকো, তুমি অসুস্থ। রানু ক্ষীণকণ্ঠে বলল, হ্যাঁ, আমি অসুস্থ। তোমাকে খুব বড় ডাক্তার দেখাবো আমি। আচ্ছা, এখন শুয়ে থাকো। রানু মৃদুস্বরে বলল, আমি ওই দেবীকে গান গেয়ে শোনাতাম, ওইসব অন্যদিন শুনব। আজ রাতে আমার বলতে ইচ্ছে করছে।
আনিস এসে রানুর হাত ধরল। গা পুড়ে যাচ্ছে জ্বরে। আনিস অবাক হয়ে বলল, তোমার গা তো পুড়ে যাচ্ছে। বড্ড গরম লাগছে, ফ্যানটা ছাড়বে? আনিস উঠে গিয়ে জানালা খুলে দিল। ঘর ভর্তি হয়ে গেল ফুলের গন্ধে। আর তখনই রানু অত্যন্ত নিচু গলায় গুনগুন করে কি যেন গাইতে লাগল। অদ্ভুত অপার্থিব কোনো একটা সুর, যা এই জগতের কিছু নয়, অন্য কোনো ভুবনের। রান্নাঘর থেকে জিতু ডাকতে লাগল, ও ভাইজান, ভাইজান। আনিস রানুকে জোর করে বিছানায় শুয়ে গায়ের চাদর টেনে দিল। জিতুকে বলল এ ঘরে যেন না আসে। তারপর নেমে গেল নিচে, বাড়িওয়ালার মেয়েটিকে খবর দিয়ে নিয়ে আসতে। নীলু এলো সঙ্গে সঙ্গে। আনিস দেখল রানু শিশুর মতো ঘুমোচ্ছে। জিতু মিয়া শুধু জেগে আছে, কাঁদছে ব্যাকুল হয়ে। নীলুর সঙ্গে তার বাবাও আসছেন। তিনি অবাক হয়ে বললেন, হয়েছেটা কি? আনিস ভাঙা গলায় বলল, বুঝতে পারছি না, কেমন যেন করছে। কি করছে? আনিস জবাব দিল না। নীলু বলল, বাবা তুমি শুয়ে থাকো গিয়ে, আমি এখানে থাকি, রাত তো বেশি নেই। ভদ্রলোক কিছুক্ষণ অপেক্ষা করে নিচে নেমে গেলেন। যাবার সময় বলে গেলেন, হাসপাতালে নিতে হলে বলবেন, ড্রাইভারকে ডেকে তুলব। জি আচ্ছা। রানু বাকি রাতটা ঘুমিয়ে কাটালো, একবারও জাগল না। নীলু সারাক্ষণ তার পাশে রইল। আনিসের সঙ্গে তার কথাবার্তা কিছু হলো না। আনিস বসার ঘরের সোফায় বসে ঝিমোতে লাগল। সুপ্রিয় শ্রোতা, এই ছিল আজকের পর্বটি। পরবর্তী পর্বটি পেতে কথামানবী ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নিন। আর আমাদের কাজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবার অনুরোধ রাখছি। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, নিরাপদে থাকুন। নিজের জন্যে বাঁচুন, নিজের আপন মানুষের জন্যে বাঁচুন। অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।